গত 7 দিন ধরে আবারও একটা নতুন যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে মিডল ইস্টে। একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরান। পেছন থেকে ধোঁয়া দিচ্ছে আমেরিকা, এই দাবিও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। G7 বৈঠকে ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি বলেছেন যে ইরান যেন নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে। অন্যদিকে ইরানের যে ধর্মীয় নেতা খামেইনি তিনি বলেছেন যে কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়েছে। আন্তর্জাতিক নিয়ম মেনে এই মুহূর্তে ইরানের আকাশ বন্ধ। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন যে ইরানের আকাশসীমা নাকি এই মুহূর্তে তার হাতের মুঠোর মধ্যে রয়েছে। তবে এই সব কিছুর মধ্যে আমরা দেখতে পেলাম যে গতকাল ঢুকে গেল ইরানের আকাশে চীনের কার্গো বিমান এবং ঢুকে ট্রান্সপন্ডারটা দিল বন্ধ করে, যার ফলে ধরাই পড়ল না যে চীনের এই কার্গো বিমান ঢুকেছে ইরানের আকাশসীমার মধ্যে। এবং সূত্র মারফত যে খবর, যে বক্তব্য উঠে আসছে বিভিন্ন মহল থেকে, বলা হচ্ছে তাতে নাকি বেশ কিছু সামরিক জিনিসপত্র রয়েছে। সুতরাং সব মিলিয়ে চীনের অবস্থান কি? ইসরায়েল এবং ইরানের এই কনফ্লিক্টের মধ্যে আমেরিকা যে নাক নয় মাথা গলিয়ে দিয়েছে সেটা তো স্পষ্ট, কিন্তু চীনের অবস্থানটা কোথায়? আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। ইরান এবং চীনের মধ্যে একটা সম্পর্ক তো রয়েছে, সেটা বাণিজ্যের সম্পর্ক, আমরা হয়তো অনেকেই জানি। এই পরিস্থিতির মধ্যে চীন কি তাহলে নিজেকে ইরানের পাশে নিয়ে গিয়ে একেবারে দাঁড় করালো? কি বলবেন, চীনের মনোভাবটাই বাকি? দেখুন, একটা পুরোনো গান আছে, দিখানা ভি নেই আতা ছুপানা ভি নেই আতা। পয়েন্টটা হচ্ছে চীন ডাইরেক্টলি কখনোই কোনোভাবেই ইরানের সাথে যুক্ত আছে এটা যদি দেখায় চীনের বহু রকমের বাণিজ্যিক ইমেজ এফেক্টেড হতে পারে, এই ভয়টা চীনের মধ্যে কিন্তু আছে। তবে লজিক্যালি এবং লজিস্টিক্স রিলেটেড কারণে, মানে যেভাবে আমরা একে অপরের সাথে ব্যবসা করি, সেই বাজারে যাওয়ার রাস্তাটা, সেই রাস্তাগুলো যাতে ঠিকঠাক না থাকলে তো আমরা বাজারে যেতে পারবো না, আর বাজারে না গেলে সেটা কিনতেও পারবো না। এই রাস্তাগুলো যাতে ঠিকঠাক থাকে তার জন্যে মিডল ইস্ট ঠিকঠাক অবস্থানে থাকাটা খুব প্রয়োজনীয়। এবং সে কারণেই চীন কিন্তু বারংবার চেষ্টা করবে যে ইরান যাতে অক্ষত থাকে এবং ইরান কেন্দ্রীয় যে রাস্তাগুলো আছে, সেই ক্যানেলগুলো বলো, রেড সি বলো, এইগুলো কিন্তু যাতে অক্ষত থাকে। যদি এই অঞ্চলটা কোনোভাবে অকুপাইড হয়ে যায় বা এই অঞ্চলটা কোনোভাবে এমন একটা ডাইমেনশন পেয়ে যায় যে ডাইমেনশনটা কোনোভাবে চীনের হিতে থাকবে না, তাহলে কিন্তু চীনের ব্যবসায়িক ক্ষতি হওয়ার প্রবণতা প্রবল। সেই ভয়টা পেয়েই চীন জানে ইরানকে ডিফেন্ড করার জায়গাটা দেওয়াটা ইরান থেকে চীনে গ্যালন গ্যালন যে তরলটা যায়, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে ব্যাপক পরিমাণে গ্যালন গ্যালন তরল ইরান থেকে চীনে যায়, এখানে কি কোথাও একটা চীন আশঙ্কা করছে যে যদি তারা এই মুহূর্তে ইরানকে সাপোর্ট না দেয় তাহলে সেটা বন্ধ হয়ে যেতে পারে? অ্যাবসলিউটলি বন্ধ হয়ে যেতে পারে, নন অ্যাক্সেসেবল হয়ে যেতে পারে। দেখো, আমি এই জন্যই সহজ ভাষায় বোঝাবার জন্য বললাম, যদি রাস্তাটাই না থাকে তাহলে যোগাযোগটা থাকবে কি করে, তাহলে চলমান পথটা থাকবে কি করে? বিশেষ করে চীনের মতো প্রদেশ বা একটা ওখানে যে ধরনের আইল্যান্ড আছে বা ওখানে যে রকমের প্র্যাকটিস বা ট্রানজাকশনাল প্র্যাকটিস হয়, সেখানে কিন্তু ব্যবসা হয় থ্রু ওয়াটার। আমি তোমাকে একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো কেরালাতে যেরকম ব্যাকওয়াটার আছে, সেরকম কেরালাতে কিন্তু বাজারও বসে অনেক বড় বড় নৌকার উপরে। আমরা অনেকেই দেখেছি সেটা। কেরালাতে প্রচুর রকমের চায়ের দোকানও আছে যেটা নৌকার উপরে, মানে জল কেন্দ্রিক বাণিজ্য, জল কেন্দ্রিক সেখানে মানুষের জীবনযাপন। এরকমই একটা ছোট উদাহরণকে যদি আমরা নিই, সেটা চীন যে আমদানি করে, যে লিকুইডটা বা ফ্লুইডটা বা তেলটা, সেই একদমই আমি এটা একটু দর্শকদের কাছে একটু পরিষ্কার করে বলতে চাই, যেটা হয়তো দর্শকরা এখনো ভাবছেন যে এই ব্যাপক গ্যালন গ্যালন এই লিকুইডটা কি, সেটা হচ্ছে অয়েল, ক্রুড অয়েল, তাই তো? ক্রুড অয়েল, অ্যাবসলিউটলি ক্রুড অয়েল। ক্রুড অয়েল এমন একটা জিনিস যে বা এমন একটা পদার্থ যেটাকে আজকের ডেটে বলতে পারেন দ্য লিকুইড ফরম্যাট অফ গোল্ড, যেটাকে সোনার সাথে তুলনা করা যেতে পারে। কারণ ইন্ডাস্ট্রিয়াল ইউজ থেকে শুরু করে এনার্জি ইউজ বা এখনকার নতুন জামানায় যে কোনো রকম কাজে, মে ইট বি অটোমোবাইল, মে ইট বি এনিথিং, ইউ নিড দিস কমপ্লিট সাপোর্ট। এই যদি অয়েল বা ক্রুড অয়েলের সাপোর্ট না থাকে
তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিও বসে যাবে, তাহলে কিন্তু কিছুদিন বাদে এনার্জি রিসোর্সেস গুলো বসে যাবে, আর যারা টেকনোলজি ডিপেন্ডেন্ট দেশ যেগুলো, সেগুলো ম্যাক্সিমাইজড এফেক্ট হতে পারে তার উপরে। তাই জন্যই চায়না কোথাও গিয়ে ভয়ভীত যে ইরান যদি ব্যাকল্যাশ খেয়ে যায় এবং ইরান যদি একদম সমাপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু চায়নার পক্ষেও সেটা কিন্তু অশনি সংকেত। একদম। আমি এইখানে একটু জানতে চাইবো যে এই যে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে, ম্যাক্সিমামই তো এখানে মুসলিম কান্ট্রি, অনেকে আবার এর মধ্যে একসঙ্গে ওয়াইসির মধ্যেও রয়েছে, ইসলামিক কনফারেন্সের মধ্যে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বাকি দেশগুলো কেন ইরানকে সাপোর্ট করছে না? আমেরিকার ভয়ে? কারণ একদম ইরানের পাশে যে দেশগুলো রয়েছে, সৌদি আরব কিংবা কাতার, কাতারে তো আবার ইউএস এর বেস রয়েছে, সেই কারণে কি ইউএস কে চটাতে চাইছে না বলেই কি তারা ইরানের পাশে দাঁড়াচ্ছে না? নট নেসেসারিলি। তার কারণটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ওয়ার্ল্ড মিডিয়া যে ন্যারেটিভটাকে ভীষণভাবে সমর্থন করছে এবং যেই ন্যারেটিভটা বহু দেশকেই ব্যাকফুটে নিয়ে চলে গেছে, সেই ন্যারেটিভটা ভীষণ ওয়েল আর্টিকুলেটেড একটা ন্যারেটিভ, যেটা আমরা আগেও শুনেছিলাম ইরাকের ব্যাপারে, যে আমরা এমন একটা দেশকে নিয়ে আলোচনা করছি যারা সম্ভবত পরমাণু প্রোগ্রাম চালায়, যেই পরমাণু প্রোগ্রামগুলো আমরা মানে অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বা এনপিটির অনুমোদন ছাড়াই। দ্বিতীয়ত একটা ন্যারেটিভ যেটা ভয়ঙ্কর ন্যারেটিভ, এর থেকেও অনেক ভয়ঙ্কর ন্যারেটিভ, সেটা হলো এরা যেই পরমাণু সেট আপটা চালায়, সেই পরমাণু অস্ত্রগুলো অত্যন্ত সুলভভাবে সহজ দামে বিভিন্ন টেরারিস্ট অর্গানাইজেশনদের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা রাখে ইরান। এই যে হামাস বা হিজবুল্লাহর কাছে এই ধরনের আর্মস পৌঁছে দেওয়ার যে প্রবণতা ইরানের ব্যাপারে ছড়িয়েছে মার্কেটে থ্রু ওয়ার্ল্ড মিডিয়া, থ্রু ওয়ার্ল্ড অর্গানাইজেশন, সেই জিনিসটা এতটাই ভয়ঙ্কর। কনসিডারিং ইমেজ অফ দ্য গ্লোব, কোন দেশ নিজের ইমেজকে বাঁচাতে কখনোই এখানে হিন্দু, মুসলমান বা অন্য কোনো খ্রিস্টান বা জিউ বা অন্য প্রজাতির নাম আসাটা পরে হবে। প্রথম কথা হচ্ছে লজিক্যালি তখন ইরানের পাশে দাঁড়ানো মানে সে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অর বিং আ শ্যাডো সাপোর্ট করছে টেররিজমকে বাড়তে। সেটা কখনোই কোনো একটা সভ্য দেশ করতে পারবে না। তাই এই ন্যারেটিভটা যদি খণ্ডন না হয় বা এই ন্যারেটিভটাকে যদি কোনোভাবে প্রমাণও না করা যায়, তাহলে কিন্তু এই ওয়ারের কি ডিরেকশন বা কি রিজনিং বা কেন এই ওয়ারটা হলো, সেই জাস্টিফিকেশনটা কিন্তু আমেরিকা দিতে পারবে না ইসরায়েল। কিন্তু যদি সেটাই হয়ে থাকে, যদি আমেরিকার উদ্দেশ্যই হয় যে তাদের পরমাণু যে স্থাপনাগুলো রয়েছে, যে গবেষণাগুলো রয়েছে, যাতে তারা পরমাণুটা অর্জন করতে না পারে, ডোনাল্ড ট্রাম্প তো পরিষ্কার বলেছেন যে ইরান কখনোই পরমাণু শক্তি অর্জন করতে পারবে না। যদি সেটাই একমাত্র উদ্দেশ্য হয়ে গিয়ে থাকে, তাহলে কেন তেহরান খালি করতে বলবে?